পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন অন্তর্বর্তী সরকার। কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। আপনার সিটি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। আগামী 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাবশালী এবং উচ্চপদস্থ 5 জন জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকে এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখন ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, শেষে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিন। বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন অন্তর্বর্তী সরকার। চারদিকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট সংকটের সম্মানজনক সুরাহা না হলে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি কর্মকর্তারা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেন। এই বৈঠক চলে প্রায় 4 ঘন্টা। এর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করবেন। এই জঞ্জালের দায় আর নিতে চাই না। এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তার রেকর্ড করার আয়োজন শুরু হয়। তবে শেষ পর্যন্ত 2-1 সিনিয়র উপদেষ্টা আরো 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সরকারের 2 উপদেষ্টা ও এনসিপি নেতারা। জানতে চাইলে এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে যে বিশৃঙ্খলা অবস্থা তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কোনো দায় নিচ্ছে না, সব দায় সরকারের উপর চাপাচ্ছে। অপর এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, রাজপথে বিশৃঙ্খল পরিস্থিতিতে উপদেষ্টাদের কিছু করণীয় আছে কিনা তা জানাতে বলেন প্রধান উপদেষ্টা। কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনে বিএনপির চাপ, অন্যদিকে আগে স্থানীয় ভোটের দাবিতে সরব অভ্যুত্থানকারী তরুণদের দল এনসিপি। এর মাঝেই করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধী অবস্থান। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের চেয়ারে বসাতে সমর্থকদের টানা আন্দোলন। 3 বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে গুরুত্বপূর্ণ কিছু কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। এর মাঝে বৃহস্পতিবার গুঞ্জন ছড়িয়ে পড়ে পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন খবরে যমুনায় ছুটে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় যমুনায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সময় সংবাদকে জানান, আধা ঘন্টার আলোচনায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপর মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং
সেখানে তিনি তাদের মানে তাকে অনুরোধ করেন, মানে প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে কাজটার পরিবেশ না থাকলে তো তার থেকে লাভ নাই। মানুষের ডক্টরের প্রতি যে আস্থা এবং ভরসা, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার করে নির্বাচন, এগুলো কথা বিবেচনা করে তিনি যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেন সেটা অনুরোধ করেছেন এবং মানুষের আস্থার প্রতিদানটা তিনি রক্ষা করেন। এটা আমাদের তরফ থেকে মানে আমাদের আহ্বান করেছেন। এদিকে চলমান সংকট উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি রেখে চরমোনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আব্দুল্লাহ আসবে এনসিপি থেকে, আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির, এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে 10 জনের মতন সিনিয়র বিএনপি থেকে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে 10 বছরের জন্য, আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে। এবং তার সাথে সাথেই গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে, গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে, হোম অ্যারেস্ট করে সেনাপ্রধানকে, এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে। এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে। শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে। এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন। তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না, কোনো নির্বাচন থাকবে না আগামী 10 বছর, এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে 300-র মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন, যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না, যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম 10 বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী শরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন 10 বছর সময় নিয়ে। তারপরে 10 বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। এরই মাঝে এই 10 বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন, তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান, তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা। বাকি উপদেষ্টাগুলা থাকবে দেশপ্রেমী, ইসলামী এবং ইসলামিক স্কলার, ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি, মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে, তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশগ্রহণ করবেন। আরো 2-1 জন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না, কেন বোঝাতে গিয়েছিলেন, নিশ্চয়ই এখন প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনূস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে, আমি কোনো কাজ করতে পারছি না, কাজ না করতে পারলে থেকে কি লাভ। এইটা নিয়ে সারাদিন একটা গুঞ্জন ছিল। গুঞ্জনের সূত্রপাত হয়েছে যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টারা ছিলেন, সচিবরাও ছিলেন। সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা। তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী 4 জন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে, যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ, আপনি চলে গেলে আমরাও চলে যাব। বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়েন না। সমকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগ আলোচনা। সেখানে তারা
বিস্তারিত লিখতে যে বলেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, নানা পক্ষের প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না। এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রমাগত সীমালঙ্ঘন করে চলেছেন। খুবই টার্ময়েল একটা সিচুয়েশন যখন চলছে, দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, সেই রকম সময়ে দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত না। আমি খুব অবাক হই, ডক্টর ইউনূস এগুলোই হচ্ছে সমস্যা, এগুলোই হচ্ছে সমস্যা। উনি এই স্ট্যাটাসের পর তাকে দিয়ে অ্যাপোলোজাইজ করাতে পারতেন যদি তাকে ক্যাবিনেট থেকে বের নাও করে দেন। নট অনলি দ্যাট, আমি বহুবার বলেছি, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানকে নিয়ে এইখানে বসে, যেটাতে স্পষ্টভাবে মনে হয় যে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সংকট তৈরি করতে চাইছেন, হয়তো পার্সোনালি আগে বলেছেন, এবং জনগণের সামনেও এই সংকটটা তৈরি করে সেনা প্রধানকে শত্রুতে পরিণত করার চেষ্টা তিনি করেছেন, এবং ইট ওয়াজ প্রেসক্রাইবড বাই সাম ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সার। এগুলো সব ক্লিয়ার ছিল। গতকাল তিনি বলছেন, যখন এরকম একটা ভলেটাইল পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে, তিনি বলছেন বিএল, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোয়াপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশে মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টবোধ হয় এদেশের ভাগ্য। আওয়ামী লীগ দিল্লি আর নর্থ, নর্থ মানে উত্তরপাড়া, উত্তরপাড়া মানে সেনানিবাস। কথাগুলো খোলাখুলি বলে ফেলি, চালাকি করে রাখার দরকার নেই, বাংলাদেশে এখন চালাকি করার টাইম নাই। তো উনি সেনাবাহিনীকে জড়াচ্ছেন ও দুটোর সাথে জড়িয়ে একটা কুমির আসছে, সেটা সবাইকে খাবে, এই ধরনের একটা আলাপ তিনি সামনে আনছেন। এটা সেনাবাহিনী বোঝে তো নর্থ মানে কি, নাকি তিনি মনে করেন তাদের এখন খুবই কাছের মানুষ জনাব খলিল যেরকম করিডোরকে ধানাই পানাই করে মনে করছেন আমরা সব স্টুপিড, উনি যা বলবেন তাই সঠিক, এটা মনে করছেন। তার মানে জনাব আসিফ মাহমুদ স্পষ্টতই আবারও আক্রমণাত্মক কথা বলছেন সেনাবাহিনীর, একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে, প্রধানও না পুরো বাহিনীটির বিরুদ্ধে। কারণ আছে হয়তো, এতদিন তারা সেনাপ্রধানকে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছিলেন, কারণ তারা দেখানোর চেষ্টা করছিলেন যে যত খারাপ কিছুর মূল এই ভদ্রলোক, যেমন আমাদের এই সরকারের একজন আসিফ নজরুল আছেন, তারাও এখনও ওইটা করে ফেলেননি, কিন্তু তার বন্ধুরা এখন আসিফ নজরুলকে টার্গেট করছেন। আর ওখানে একজন আছেন ব্যক্তি সেনাপ্রধান, কিন্তু সর্বশেষ দেখা গেল যে সেনাবাহিনী ইজ ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দেয়ার চিফ, যে তিনি যা যা করতে, তার যা যা চিন্তা সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন। ফলে এখন পুরো সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন, এবং অত্যন্ত অফেন্সিভ নামের সাথে। অতীতে এনারা শেখ হাসিনার অধীনে চাকরি করেছেন, সিনিয়র অফিসার্স হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, এগুলো খুবই সঠিক কথা, তা ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো এদেরকে নিয়ে চলতে হবে, ওনারা কি করছেন সেটা দেখবো আমরা। শেখ হাসিনা সচিবদেরকে নিয়ে চলছেন না, চলতে হচ্ছে না। শেখ হাসিনার সময় চাকরি করা পুলিশ অফিসার নিয়ে চলছে না সরকার, চলছে তো। এগুলো কেন করা হচ্ছে? আসলে ঘুরে ফিরে বেসিক ওই জায়গাটা, ইলেকশন হতে হবে, এবং ইলেকশন হওয়াতে দেবো না যে চক্রটা আছে জনাব আসিফ, ওটার সাথে আছেন প্রথম থেকেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। উনি তাদের প্রেসক্রিপশনের যাবতীয় কাজ, ইভেন আমি মনে করি ইসরাককে শপথ নিতে দেবো না, সেটা সেসব জায়গা থেকে প্রেসক্রিপশন এসেছে। যাই হোক, আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাই, ডক্টর ইউনূসকে করতে চাই, একজন সিটিং উপদেষ্টা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন কিনা বিদ্যমান প্রেক্ষাপটে। শপথের কথা বাদই দিলাম, ওনারা আবার শপথ টপথ পাত্তা দেন কিনা জানি, ওনাদের গোপনীয়তা শপথ আছে, ওনাদের অনুরাগ বিরাগ বা কোনো রকম কোনো লাভ টাভ পাওয়ার ক্ষেত্রে এসবের বশবর্তী হয়ে কাজ করার না করার শপথ আছে, বাদই দিলাম। ডক্টর ইউনূস এবং সরকারের অন্যরা মনে করেন কিনা এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস জনাব আসিফ ভুঁইয়া দিতে পারেন, না হলে তাকে থামাতে হবে শুধু না, এগুলো যেন অ্যাপোলোজাইজ করাতে হবে। একটা জিনিস খুব হাস্যকর আর কি, না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। আম সরি এখন কথাগুলো বলে, এত হ্যাডাম দেখানোর কিছু নাই। এই দেশের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর মৃত্যুর ভয় পরোয়া না করে লড়াই করে গেছে। রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি, বহু মানুষ সামনে ছিলেন, তাদেরকে দেখা গেছে, সে কারণে তাদের রোলকে আমরা একনলেজও করি। কিন্তু খালি কথায় কথায় আমাদের মরার ভয় নাই, আমরা অলরেডি শহীদ হয়ে গেছি, এগুলো কোনো কথা না, শিশুতোষ কথা। এদেশের বহু মানুষ এই কাজ করেছে, প্রয়োজনে আবারও করবে, আপনারা যদি পারেন অন্যরাও করবে। সবাইকে কথায় কথায় ওই খোঁচা দেওয়ার কিছু নেই, খুবই বাজে শোনায়, বাজে দেখায়, খুবই বাজে দেখায়। কিসের ভয় নাই আর কিসের লোভ আছে এগুলো আমরা দেখেছি। বটম লাইন, সরকারের উচিত হবে এই উপদেষ্টাকে থামানো। আমি আগেও বলেছি এই উপদেষ্টাকে পদচ্যুত করা উচিত ছিল। তিনি সেনা প্রধান আর প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা নিয়ে, শুধু তাও না, এই সরকারের ট্রান্সপারেন্সির কথা যদি বলে, তার এপিএস এর বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ আছে, তাকে দুদক ডেকেছে এবং লোকজন তো ফানও করছে। এপিএস খারাপ, উপদেষ্টা ভালো, তাই কি? এটাও কি যথেষ্ট কারণ ছিল না তাকেও ওখান থেকে সরিয়ে দেওয়ার? মানুষ সব জানে আসলে, এখন এসব করার জন্যই কি ক্ষমতায় থাকতে হবে?
এসব করতে পারতে হবে বা এটাকে আরো এক্সটেন্ড করতে হবে বলে আর ক্ষমতা থেকে নামা যাবে না, এসব শুরু হয়েছে। ডক্টর ইউনূসের অনেক সমালোচনার জায়গায় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওনার অনেকগুলো আচরণ, সেটা উনি কি চিন্তা করে করেন আমি জানি না, আমরা জানি না, এগুলোই তার প্রতি আসলে মানুষের ক্ষোভ তৈরি করছে, সত্যিই ক্ষোভ তৈরি করছে। যেটাও দেখতে পারেন খোঁজ খবর নিয়ে এই সরকারের প্রতি। আমি আমার চারপাশে দেখি, ব্যক্তিগতভাবে দেখি, অন্তত আমি আমাকে দিয়ে বলতে পারি দীর্ঘদিন আমি মাসের পর মাস এই সরকারকে ছাড় দিয়ে চলেছি। অনেকে প্রথম দিন থেকে কথা বলেছে, আচ্ছা তারা সরকারের বিরাট বন্ধু, 2 দিন যায় নাই সরকারকে ডিস্টেবিলাইজ করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, করে নাই? করেছে তো, এখন বিরাট বন্ধু হয়েছে। আমরা চুপ থেকেছি, সরকারকে সমর্থন যোগানোর চেষ্টা করেছি, তার পক্ষে কথা বলে গেছি মাসের পর মাস, তারপরে ধাপে ধাপে সফটলি কিছু ক্রিটিসাইজ করতে শুরু করেছি। কিন্তু এখন দেখছি এটা আমাদের স্টেটকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। কোনো কিছুই জাতি এবং এই রাষ্ট্রের চেয়ে বড় না, ডক্টর ইউনূসও বড় নন, ওর থেকে কেউ বড় না, কেউ না। সুতরাং তিনি যখনই কোনো সঠিক পদক্ষেপ নেবেন না, যখনই তিনি এমন মানুষজনকে ক্রমাগত কথা বলে যেতে দেবেন যে এই দেশে তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে, শুধু না আমাদের সোসাইটিতে একটা, আমাদের স্টেটে একটা এনার্কি তৈরি করে, সেই রকম উপদেশটাকে থামান তো নাই, বরং যখন ক্রমাগত বলতে থাকে তখন এই সন্দেহ খানিকটা মাথা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।